ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। উইন্ডিজ সিরিজের ঘন্টাটা বাজছে এবং ঠিক এই মুহূর্তে আমরা মাত্র একটা দিন দূরে রয়েছে। আজকে যদি 18 তারিখ হয়, মাঝখানে শুধুমাত্র প্রস্তুতির জন্য 19 তারিখটাই বাকি রয়েছে। তবে একটা ক্রিকেট সিরিজ কিংবা একটা ক্রিকেট টুর্নামেন্ট শুধুমাত্র তো মাঠের ক্রিকেট দিয়েই হয় না বা মাঠের ক্রিকেটেই সীমাবদ্ধ হয় না। সেখানে আসলে অনেক ব্যাপার রয়েছে, গ্রাউন্ডসম্যানদের ব্যাপার রয়েছে, ম্যাচ অফিসিয়ালসদের ব্যাপার রয়েছে, এন্টায়ার একটা প্রিপারেশনের ব্যাপার রয়েছে। এক্স্যাক্টলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ম্যাচটা আসছে এবং সিরিজটা হচ্ছে এবং আমাদের ক্রিকেট এতদিন পর যে আন্তর্জাতিক লেভেলের মানে আর কি খেলাটা আমরা দেখতে পারবো, এবং সবথেকে বড় কথা এত বড় একটা গ্যাপের পরে যে ক্রেজটা মানুষের মধ্যে আছে, আই এম সো এক্সাইটেড যে সিরিজটা আসলেই কীরকম হবে এবং কতটুকু লেভেলের ক্রেজটা অ্যাকচুয়ালি মানুষের মধ্যে। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে এই সিরিজে মাঠে গিয়ে আপনারা খেলা দেখতে পারবেন কিনা। না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একেবারে আপনাকে লাল সংকেত দিয়ে দিয়েছে, আপনি মাঠে গিয়ে এই সিরিজটা দেখতে পারছেন না। তবে উইন্ডিজ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের জার্সি নিয়ে উন্মোচনের আগেই সমালোচনায় জর্জরিত একটা ব্যাপার-স্যাপার। জার্সিতে কেন এত বড় পৃষ্ঠপোষকের নাম, কেন এত বিষয় যোগ করা হয়েছে, এ নিয়ে নানা ধরনের সমালোচনা চলছে। তবে বিসিবি ও জার্সি প্রস্তুতকারকদের পক্ষ থেকে জানানো হয়েছে নিয়ম মেনেই নাকি করা হয়েছে সবকিছু। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর 2021, এমন সময়কে রঙিন করতে বিশেষ জার্সি তৈরি করতে পারে বিসিবি। ক্রিকেট বোর্ডকে এমন ধারণা দিয়ে রিপোর্ট প্রকাশ করে যমুনা টিভি। এই ধরনের একটা আইকনিক জার্সি করা যায় কিনা সেই চিন্তা ভাবনা আমরা করব। এরপরেই দ্রুত ব্যবস্থা নিয়ে উইন্ডিজ সিরিজে প্রকাশ করা হয় নতুন জার্সি। শুরুতে নাম না থাকলেও সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার মধ্যে ঘণ্টা না পেরোতেই বদল হয় ডিজাইন। যদিও স্পন্সর আর বাংলাদেশ লেখা ফ্রন্ট নিয়ে বিতর্ক চলছে এখনও। আইসিসির একটা কোড দেওয়া আছে, প্রোটোকল আছে তাদের মধ্যে, তাদের ক্লোদিংয়ের উপরে সাইজটা কত বড় হবে সব কিছু ওইটা কিন্তু দেওয়া আছে। তো আমরা এর বাইরেও কিন্তু যেতে পারবো না। তো বাংলাদেশটা ছোট কি বড় হয়ে গেছে এটা কিন্তু আমরা ডেফিনেটলি আমরা এটা দেখব। যদি সত্যি ওরকম কিছু হয়ে থাকে আমরা এটা ঠিক করে নিব। জার্সির মতো আলোচনা যেন শেষ হচ্ছে না ঘরোয়া ক্রিকেট নিয়ে। ফেডারেশন কাপের পর পেশাদার লিগও শুরু করেছে ফুটবল ফেডারেশন। দলগুলো নিজ দায়িত্বে করোনা বিধি পালন করছে। ফুটবলে যদি সম্ভব হয় তবে কেন ক্রিকেটে না? 4 ঘন্টা লাগে আপনার টি-20-র জন্য, 8 ঘন্টারও বেশি লাগে ওডিআইয়ের জন্য। অনেকগুলো ইস্যু আছে। তো হঠাৎ করে ফুটবলের সঙ্গে এই জন্য কম্পেয়ার করতে পারি না। উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল। আমরা যদি ভ্যাকসিন রোল আউট শুরু হয়ে যায়, এর মধ্যে যদি প্লেয়ারদের আমরা যদি প্রায়োরিটি নিয়ে আসতে পারি, ডেফিনেটলি আমরা খেলা শুরু করবো। এদিকে ইংলিশ নাগরিকদের কোয়ারেন্টাইন নিয়মে জটিলতায় পড়তে যাচ্ছে বাংলাদেশ উইন্ডিজ সিরিজের ডিআরএস। প্রথম ম্যাচে নাও থাকতে পারে ডিসিশন রিভিউ সিস্টেম, আর খেলা দেখা যাবে টিএ স্পোর্টস আর নাগরিক টিভিতে। ব্যান্টেক আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানায় বিসিবি। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। জার্সির একটা কন্ট্রোভার্সি তো আছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে ব্যক্তিগত জায়গা থেকে আসলে উইন্ডিজ এই সিরিজে ওয়ানডের চাইতেও টেস্ট নিয়ে একটু বেশি মনে সিরিয়াস। কারণ টেস্ট নিয়ে ইন্ডিভিজুয়ালি আলাদা করে প্র্যাকটিস আমরা দেখেছি। তবে 20 জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামার আগে নিজেদের মাঝে প্রস্তুতি ম্যাচ খেলেছেন উইন্ডিয়ান সদস্যরা, যে ম্যাচে ব্যাটিং করেছে মাত্র একটি দল। রান পেয়েছেন 3 টপ অর্ডার ব্যাটসম্যান সুনীল আমরিস, জসওয়া ডি সিলভা এবং এনক্রুমা বোনার। মিডল অর্ডারে 49 রান করেন রবম্যান পাওয়েল। 2টি করে উইকেট পেয়েছেন আকিল হোসাইন এবং রেমন রেফার। সো যেহেতু হচ্ছে গিয়ে ঘন্টাটা বাজছে যেমন বলছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আসলে প্রস্তুতিটাও খুব দ্রুত চলছে, এবং এই প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকে গেস্টের সাথে, নোমান মোহাম্মদ, ক্রীড়া সাংবাদিক। সো ভাই ওয়েলকাম। নোমান ভাই ওয়েলকাম ওয়ান্স এগেইন টু স্পোর্টস লাইভ। এবং নোমান ভাই এখনো নট আউট আছেন, আমরাও এখনো নট আউট। আজকে আমরা মনে হয় 48 নট আউট আজকের দিনে। তো আশা করছি যে সেটা মানে সেঞ্চুরি হয়ে যাবে। দেখতে দেখতে যেমন আপনার হাফ সেঞ্চুরি খুব কাছাকাছি চলে এসেছে, সেঞ্চুরিটাও হয়ে যাবে মোহন ভাই। যে বিষয়টা আসলে আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে এই যে জার্সি নিয়ে প্রথমে যেটা হলো, বিসিবি একটা জার্সি প্রকাশ করলো, সেখানে স্পন্সরের লোগো ছিল, বাংলাদেশের নাম ছিল না। সেই লোগো কেন বড়? পরবর্তীতে সময় যে কথাগুলো আসলো যে লোগো বড়, বাংলাদেশের নাম ছোট। এখানে যে বিষয়টা আমরা আলটিমেটলি বুঝতে পারছি যে ফেসবুকেও জনতার একটা প্রভাব যেখানে ছিল, তার পরবর্তী সময় বিসিবি সেই জায়গাটা পরিবর্তন করেছে। আপনার কাছে মনে হয় কিনা যে আসলে পৃথিবীর অন্য কোনো দেশে ফেসবুকেও জনতার কমেন্টকে আলটিমেটলি গ্রাহ্য করে এত বড় নীতি নির্ধারণী কোনো ব্যাপার ঘটে? একটা হচ্ছে কি আমি সেটা যে আমাদের এটা তো সব ক্ষেত্রেই হয়, এটা তো শুধু ক্রিকেটের ক্ষেত্রে হয় না। সো এটা আসলে খুব ক্রিকেটার বা ক্রিকেট প্রশাসক, নীতি নির্ধারকদের দায় দেওয়াটা, শুধু তাদেরকে দায় দেওয়াটা ঠিক হবে না। কিন্তু আমরা যেহেতু তাদের নিয়ে কথা বলছি, আমার কাছে পুরো বিষয়টা আসলে খুবই হাস্যকর মনে হয়।
সিরিয়াসলি হাস্যকর মনে হয়। পাবলিক ওপিনিয়নের অবশ্যই মূল্য রয়েছে এবং সবচেয়ে বেশি মূল্য রয়েছে। আমি কারণ ক্রিকেটাররা যারা খেলছে, আজকে আপনারা যে শো করছি আমরা সবকিছুই তো মানে ক্রিকেট কেন্দ্রিক, মানে পাবলিকের জন্যই। পাবলিক যদি আজকে ক্রিকেট খেলা না দেখে, ধরেন যে আজকে বাস্কেটবল খেলা তো বাংলাদেশে হয়, আমেরিকা এনবিএ তো জনপ্রিয়, বাংলাদেশে কেন না? বাংলাদেশে পাবলিক দেখেন। সো আমাদের ক্রিকেট যেহেতু দেখে মানুষ ফলো করে, সেটা অবশ্যই গুরুত্ব রয়েছে। ইন দ্যাট কেস তাহলে হচ্ছে 3টা জার্সি টার্সি দিয়ে এটা হচ্ছে একটা পাবলিক পুল করে নিয়ে নেন, যে 3টা জার্সি আমি দিলাম বা 5টা জার্সি দিলাম, 5টা জার্সির মধ্যে কোনটা হবে পাবলিক পোলে যেটা জিতবে সেটাই আমাদের নাম। এবং জার্সি নিয়ে কন্ট্রোভার্সি কিন্তু আজকে নতুন হচ্ছে না, আমাদের ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যদি মনে থাকে এরকম একটা কন্ট্রোভার্সি হয়েছে। অনেকে বলেন যে না ঠিক আছে, যারা জার্সির প্রস্তুতকারক প্রতিষ্ঠান না সরি, যারা হচ্ছে গিয়ে জার্সির স্পন্সর, তারা এটা একটি স্পন্সরশিপের অংশ হিসেবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। ওইরকম যদি হতো সিরিয়াসলি আমি আসলে খুশি হতাম, কিন্তু আমি নিশ্চিতভাবে জানি ব্যাপারটা ওইরকম না। ব্যাপারটাকে ওইটাকেই সেরাটা হিসেবে ধরে এটা একটা রিভিল করা হয়। আর আমাদের জনতার মাঝখানে এক ধরনের একটা মানে কি বলা চলে, যেটাই আমি দিচ্ছি সেটার বিরুদ্ধচারণের একটা ব্যাপার রয়েছে। সো ওই বিরুদ্ধচারণ থেকেই কিন্তু শুরুতেই হচ্ছে গিয়ে একটা ন্যাচারাল একটা রিয়াকশন সেটা থাকে, সেক্ষেত্রে ওটা চেঞ্জ করছে। এবং চেঞ্জ করার পরেও যে আবার কথাবার্তা হচ্ছে যে না বেক্সিমকো বড় না, বাংলাদেশ ছোট, বাংলাদেশ, এটা তো ম্যান্ডেটরি না। এটা বাংলাদেশের জার্সি বোঝানোর জন্য আপনার কয়টা জিনিসের মধ্যে আছে আপনি দেখেন। বাংলাদেশ নামটা শেষ পর্যন্ত ঢুকাতে হয়েছে, তার আগে কিন্তু এর মধ্যে আপনার লাল সবুজ থাকতে হবে, যেটা ওয়ার্ল্ড কাপের সময় হচ্ছে। লাল সবুজ মানে থাকতেই হবে, কিন্তু না থাকলে আমাদের অন্যান্য কোনো জায়গায় দেশপ্রেমের প্রয়োজন নেই, কিন্তু এখানে আমাদের লাল সবুজ থাকতেই হবে। আচ্ছা, এই জার্সির মধ্যে কিন্তু স্মৃতিসৌধের আপনার রয়েছে, মুক্তিযোদ্ধারা রয়েছেন, এখানে হচ্ছে লাল সবুজ রয়েছে, এত কিছুর বড় বাংলাদেশ থাকতে হবে। যখন আবার বাংলাদেশ থাকবে তখন আবার বেক্সিমকো বাংলাদেশ আবার এক হয়ে গেলে কিনা সেটা নিয়ে কথাবার্তা বলতে হবে। অনেকে এটাও বলছে যে এত কিছু কেন অ্যাড করা হয়েছে। না, আমার পয়েন্টটা তো সেটাই রে ভাই, এটা তো জিনিসটা হচ্ছে কি আপনার যে কোনো একটা দুইটা জিনিস দিয়ে তো এটাকে সিম্বলাইজ করা যায়। এটা যে জাতীয় দলের জার্সি, বাংলাদেশের আমাদের ন্যাশনাল প্রাইড, সেই জন্য আপনার সব কিছুই কেন আনতে হবে। আজকের আপনার এই প্রোগ্রামটা আপনার সময় 20 মিনিট, পৃথিবীর সকল খেলাধুলার আলোচনা কি আপনি এর মধ্যে করতে পারবেন? পারবেন না। আপনি এখান থেকে পিক এন্ড চুজ, এটা হচ্ছে কি আপনি ঠিক করবেন যে আমি এটা করবো। সো বাংলাদেশকে এটা রিপ্রেজেন্ট করছে এরকম একটা জার্সির জন্য যে কোনো একটা জিনিস হলেই হয়। এটা যে স্বাধীনতার 50তম বর্ষপূর্তি, সেজন্য ওই স্বাধীনতার কোনো একটা সিম্বল থাকলে হয়। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ যখন খেলা শুরু করেছে, তারপরে আমার কাছে সবচেয়ে পছন্দের জার্সি হচ্ছে 99 ওয়ার্ল্ড কাপের জার্সি। সেটা তো সবুজ আর হলুদ, সেখানে তো লাল নেই, নামও নেই। তো কি হয়েছে? তো তাতে কি সেটাকে অসুন্দর হয়ে গেল? পৃথিবীর অনেক দেশের জার্সি দিত, সেটা নেই, অসুন্দর হয়ে গেল। ওয়েস্ট ইন্ডিয়ানরা তো এখন যদি আপনি বলেন দেশের নাম যদি থাকতো, ওয়েস্ট ইন্ডিজ তো আলাদা কোনো দেশ না, আলাদা আলাদা দ্বীপপুঞ্জ। ট্রিনিডাদ থেকে কেউ এশিয়ান, কেউ বারবাডোস থেকে, কেউ জ্যামাইকা থেকে, প্রত্যেকেই কি বারবাডোস জ্যামাইকা এগুলো নিয়ে লেখে নিয়ে নামবে না। সো হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাইলে তো আপনি যে কোনো বিষয় নিয়ে করতে পারেন, কিন্তু আমার কাছে পুরো জিনিসটা আসলে হাস্যকর মনে হয়। হ্যাভিং সেড দ্যাট, আমি বলছি যে অবশ্যই পাবলিক ওপিনিয়নের মূল্য রয়েছে এবং অবশ্যই সবচেয়ে বেশি মূল্য। যদি বিসিবি সেটা মনে করে, তাহলে আমি মনে করি নেক্সট সিরিজ থেকে আপনারা আপনাদের চুজ করা 5টা জার্সি দিয়ে দেন পাবলিক ওপিনিয়নে, পাবলিক পুলে, যেটা সবচেয়ে মানে বেশি ভোট পাবে সেই জার্সি দিয়ে বাংলাদেশ খেলবে। নো প্রবলেম। আই গেস খুব ভালো একটা সাজেশনও দিয়ে দিল। নন ভাই, আরেকটা বিষয়, সেটা এবার একটু মাঠের ক্রিকেটে ফেরত আসি। আসলে মাঠের বাইরের ক্রিকেট বাদ, বাংলাদেশের যে ওডিআই টিমটা, ক্যাপ্টেন তামিম ইকবাল আমরা জানি, হু ইজ দ্য ভাইস ক্যাপ্টেন? নেই তো। আমাদের অনেক সময় হচ্ছে গিয়ে যে ভাইস ক্যাপ্টেন বা ক্যাপ্টেন এক সময় মাঝখানে হচ্ছে 3 ফরম্যাটে আমাদের টোটাল 6 জন না 5 জন বোধহয় ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন মিলে 5 জন ছিল, কিন্তু এখন আবার সেটা নাই। মানে কোনোটাই আমরা ঠিক একদম প্ল্যান ওয়াইজ যে যাই। আবার মনে করেন যে ভাইস ক্যাপ্টেন একজন কেন করা হয়, যে ক্যাপ্টেন যদি অ্যাভেলেবেল না থাকেন তখন ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি করবে। সেরকমও কিন্তু আমাদের অতীতে হয়নি। এরকম অতীতে দেখা গেছে যে ক্যাপ্টেন অ্যাভেলেবেল না, তখন কিন্তু ভাইস ক্যাপ্টেন লিড করেননি, বাইরে থেকে আরেকজন এসে লিড করেছেন। সো ওইরকম কিন্তু কোনো কংক্রিট প্ল্যানিং কিন্তু নেই। আমাদের যে এ টিমের খেলা যে হয় বা যে বিদেশি টিমগুলোর সঙ্গে যে খেলা হয়, সেইখানে যারা ক্যাপ্টেন্সি করেন অনেক ক্ষেত্রে, মানে অন্যান্য দেশে কি হয়, যারা ক্যাপ্টেন্সি করেন ন্যাশনাল টিমের পোটেনশিয়াল ক্যাপ্টেন যারা, ফিউচার ক্যাপ্টেন যারা হতে পারবেন, তাদের অনেকে বিবেচনা করে। কিন্তু আমরা কিন্তু এখানে দেখেছি যে 1 বছর 2 বছর আগে আমি যদি ভুল না করি, চিটাগাংয়ের এক ম্যাচে এরকম এ টিমের বা বিদেশি টুরিং টিমের সঙ্গে খেলায় ক্যাপ্টেন্সি করেছেন হচ্ছে রুবেল হোসেন। হ্যাঁ, রুবেল তো আসলে কোনো আলোচনাতে নেই। আমার নো ডিসরেসপেক্ট টু রুবেল, আমি কোনো প্ল্যানও করছি না, আমরা প্ল্যান করছি না। তো যদি ক্রিকেট বোর্ড করে আমার কোনো প্রবলেম নেই, অবশ্যই করতে পারেন। ধরুন মাশরাফির মধ্যে যে ক্যাপ্টেন্সির ম্যাটেরিয়াল রয়েছে, এটা কিন্তু মাশরাফির ক্যারিয়ারের প্রথম 5 বছর 7 বছর এটা কেউ আসলে বোঝেনি, কিন্তু তাকে পরবর্তীতে দেওয়া হয়েছে এবং তিনি ভালো করেছেন। সো রুবেলের মধ্যে সেটা থাকতে পারে, কিন্তু আসলে তো এরকম কোনো প্ল্যান নেই, কিন্তু আপনি দিয়ে দিলেন কেন? সো সেক্ষেত্রে ব্যাটিং অর্ডার বা আনুষঙ্গিক ডিসিশনগুলো, সেগুলো মনে হয় না যে তামিম কি একা নিতে পারবেন, বা এটা কিভাবে? এইটা আসলে খুব গুরুত্বপূর্ণ না। ক্রিকেটে হচ্ছে গিয়ে ভাইস ক্যাপ্টেন আসলে খুব গুরুত্বপূর্ণ রোল না। ক্রিকেটের শেষ পর্যন্ত গিয়ে এখন কোচ এবং ক্যাপ্টেন তারা মিলেই সিলেক্টর, যেহেতু হোম সিরিজে যেহেতু খেলা হবে, এখানে সিলেক্টর রয়েছেন, বোর্ডের আমাদের ক্রিকেট অফিসের চেয়ারম্যান অনেকেই তো এর মধ্যে ইনভলভ থাকেন, কিন্তু হচ্ছে গিয়ে টিম ম্যানেজমেন্টের ওই জায়গাটাতে শেষ পর্যন্ত গিয়ে কোচ এবং ক্যাপ্টেন মিলে যে কয়েকটা ডিসিশন নিতে হয়,
ওগুলোর জন্য আসলে এত কিছু মানে করার আপনার কাছে দরকার কি মনে হয় যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর চাপ ক্রিয়েট হবে বলে এই চিন্তাটা থেকে বিসিবি? না 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 না, আমার কাছে সেটা মনে হয়, আমার কাছে মনে হয় যে ভাইস ক্যাপ্টেন যেটা দিতে হবে সেটা বিসিবি ভুলে গিয়েছিল। যদি এটা মনে থাকতো তাহলে দিয়ে দিত, মানে এটা কোনো নট এ বিগ ডিল, ভাইস ক্যাপ্টেন থাকলেও কিছু না, না থাকলেও কিছু না। এটা যদি মনে করেন সিরিজ শুরু হওয়ার আগে অনেক কথাবার্তা হতো জাস্ট বাংলাদেশের জার্সির মতো, জি। জার্সি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বাংলাদেশে অ্যাড করে দিয়েছে। সিরিজ শুরুর আগে যদি 3টা রিপোর্ট হতো যে ভাইস ক্যাপ্টেন নাই কেন, ভাইস ক্যাপ্টেন একজনকে করে দিত, এটা কিছু যায় আসে না। এই জায়গাটা আরেকটা বিষয় কিন্তু চলে আসে যে আলটিমেটলি আমরা যেমন 4 ওপেনারের দল করেছি, সেই জায়গাটার মধ্যে তামিম লিটন এই জায়গাটা ফিক্স মোটামুটি ধরে নেওয়া যায়। কিন্তু এখন সৌম্য এবং নাজমুল হোসেন শান্ত তাদের যে রিসেন্ট পাস্টের ফর্ম, সেই জায়গায় চিন্তা করলে তাদেরকে আসলে আপনি কোথায় খেলাবেন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটু দর্শকদের সঙ্গে কথা বলতে চাই। অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ফিরেছে, সাকিব আল হাসানও ফিরছেন। বিশ্বসেরা এই ক্রিকেটারের উপর চাপ কমাতেই তাই ব্যাটিং অর্ডারের 3 থেকে তাকে 4-এ নামিয়ে আনার চিন্তা ভাবনা করছেন কোচ রাসেল ডমিঙ্গো। এই ভাবনায় কাজ করছে 2023 বিশ্বকাপের সম্ভাব্য ব্যাটিং অর্ডার। উইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে দলের হেড কোচ। দাবি করেন এক ম্যাচে 3 পেসার খেলানোর সামর্থ্য অর্জন করেছে বাংলাদেশ। আর সবকিছুর পর ক্যারিবিয়ানদের পাওয়ার ক্রিকেট একসময়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তাদের জন্য। সবকিছু ঠিক থাকলে উইন্ডিজ সিরিজ দিয়ে প্রায় 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। 2023 বিশ্বকাপকে টার্গেট করে এই সিরিজে ব্যাটিং অর্ডার পরখ করে দেখার ইঙ্গিত দিলেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। জানালেন মূল আসরের 6 থেকে 8 মাস আগেই চূড়ান্ত করবেন ব্যাটিং অর্ডার। দিনের অনুশীলনেও থিঙ্ক ট্যাঙ্কের সাথে অনেক সময় কাটালেন সাকিব আল হাসান। তাদের গভীর এই আলোচনা খোরাক যোগাচ্ছে অনেক কিছুরই। বাংলাদেশের ব্যাটিং অর্ডারে 3 নম্বর জায়গাটা অনেকটাই স্থায়ী বরাদ্দ ছিল সাকিবের জন্য। নিষেধাজ্ঞার পর ফিরে ঘরোয়া ক্রিকেটে সে জায়গায় সফল হননি তিনি। বিকল্প ভাবনায় তাই নাজমুল হোসেন শান্ত আর সাকিবকে পুরনো জায়গায় খেলাতে কোচের অবস্থান পক্ষ বিপক্ষ দুদিকেই। সাকিব 3 নম্বরে পরীক্ষিত। বিশ্বকাপের মঞ্চে তার দুর্দান্ত পারফরমেন্স দেখেছে ক্রিকেট বিশ্ব। তবে এই মুহূর্তে আমাদের হাতে অপশন রয়েছে, সেটি যাচাই করে দেখতে চাই। উপমহাদেশে খেলতে হলে মিডল অর্ডার শক্ত রাখা খুবই জরুরি। তবে অনেকদিন ক্রিকেটে বাইরে সাকিব, তার উপর চাপ কমাতে আমরা শান্তকে ব্যবহার করতে পারি। ব্যাটিংয়ের নেতৃত্বে অধিনায়ক তামিম, ওপেনিংয়ে তার সঙ্গী লিটন দাস, শান্ত সাকিবের পর মুশফিক, রিয়াদ আর সৌম্য। লম্বা ব্যাটিং অর্ডার। শেখ মাহাদি, সাইফুদ্দিনরাও শেষ দিকে ঝড় তোলার সক্ষমতা রাখেন। স্পিন অ্যাটাকে সাকিবের সঙ্গী হতে পারেন মাহাদি। ঘরোয়া ক্রিকেটে ব্যাটসম্যানদের কাঁপন ধরানো পেসারদের উপর আস্থা রাখতে চান রাসেল ডোমিঙ্গো। 3 পেসারের দলে মোস্তাফিজ সাইফের সাথে থাকতে পারেন রুবেল তাসকিনের যে কোনো একজন। এই মুহূর্তে অন্তত ওয়ানডে ম্যাচে 3 সিমার খেলানোর সামর্থ্য আছে আমাদের। শরীফুল, হাসান মাহমুদরা ভালো করছে। মোস্তাফিজ, রুবেলরা আছে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে। প্রতিপক্ষ উইন্ডিজ দলে অভিজ্ঞদের সংখ্যা কম থাকলেও ওদের নতুন মুখও পরীক্ষিত। ডোমিঙ্গোর চরম সতর্কতা ক্যারিবিয়ান পাওয়ার ক্রিকেট। আপাতত বড় চ্যালেঞ্জ মানছেন সেটিকেই। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। নোমান ভাই, একটা বিষয় সেটা হচ্ছে আমার কাছে যে স্ট্যাটিস্টিক্সটা আছে সেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 3 নম্বর পজিশনে সাকিবের অ্যাভারেজটা হচ্ছে 58, 4 নম্বর পজিশনে হচ্ছে 41, 5 নম্বর পজিশনে 35। সাকিব 3-এ ব্যাট করতে চান, সেটা বিশ্বকাপের সময় থেকে আমরা দেখেছি। এখন সাকিবের মনের বিরুদ্ধে তাকে যদি আসলে 4-এ ব্যাটিং করানো হয়, সাকিবের যে ক্যারেক্টারিস্টিক্স, আপনার কাছে কি মনে হয় এটা কি ব্যাকফায়ার করতে পারে ডিসিশনটা? একটা হচ্ছে কি, ঠিক মনের বিরুদ্ধে মানে কি, এটা তো আর জোর করে নামানো হবে না। কিন্তু আমার কাছে ডিসিশনটা আসলে আমি আসলে এর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। অবশ্যই শেষ পর্যন্ত এটা গিয়ে টিম গেম, টিমের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেভাবেই আসলে ব্যাটিং অর্ডার সাজানো হবে, ফাইন। কিন্তু একজন প্লেয়ার যখন ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে আপনার হচ্ছে গিয়ে 8 ম্যাচ খেলে সেখানে হচ্ছে গিয়ে 606 রান করেন, 2টা সেঞ্চুরি করলেন, 5টা 50 করলেন, তারপরে সাকিব কি তারপর ওয়ানডে খেলেনি? তারপর কিন্তু বাংলাদেশ হচ্ছে গিয়ে ছিল, হ্যাঁ বাংলাদেশ হচ্ছে গিয়ে শ্রীলঙ্কায় গেছে, সেই ওয়ানডে সিরিজ খেলেন, এরপর তিনি সাসপেন্ডেড হয়ে গেলেন। তার মানে তার লাস্ট ওয়ানডে সিরিজের তার পারফরমেন্স এরকম। আপনি সেই জায়গাটাতে কি জন্য স্যাক্রিফাইস করছেন আমাদের? এবং আমার কাছে সবচেয়ে একটু অবাক লাগলো যেটা, সেটা হচ্ছে কি যে 3 নম্বর থেকে 4 নম্বরে নামিয়ে আনা হবে হচ্ছে সাকিবের উপরে চাপ কমানোর জন্য। চাপ যে ব্যাটিং অর্ডার অনুযায়ী হয় এটা ভাই আমি জানতাম না। তাহলে হচ্ছে কি যে 1 নম্বরে ব্যাটিং করে সে সবচেয়ে বেশি চাপে থাকে, 2 নম্বরে তারপরে চাপে থাকে, 3 নম্বরে তারপরে চাপে থাকে। নট নেসেসারিলি ক্রিকেট খেলা এভাবে হয় না। আপনি ক্রিকেট খেলা আপনি জানেন ভাই, এটা তো সিচুয়েশন অনুযায়ী সেটা ডিপেন্ড করে। সো 3 নম্বর থেকে 4 নম্বরে নামিয়ে আনার ক্ষেত্রে যদি জিনিসটা এরকম হয় চাপ কমিয়ে আনার জন্য, মানে আমি আসলে এটার সঙ্গে এগ্রি করি না। এই বিষয়ে আমরা আরো কথা বলবো, তার আগে একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়েছে। সো লেটস টেক আ স্ট্র্যাটেজিক টাইম আউট। সো স্টে টিউন।
ওয়েলকাম ব্যাক টু স্পোর্টস লাইফ। আমাদের সাথে আছে নোমান মোহাম্মদ। নোমান ভাইয়ের সঙ্গে আমরা আলোচনা করব, তবে তার আগে দর্শকদেরকে একটা ব্রেকিং নিউজ দিতে হবে। 2021 এশিয়া কাপ নাও খেলতে পারে টিম ইন্ডিয়া। কারণটা হচ্ছে ঠিক ওই সময়টাতে, যে সময় এশিয়া কাপের শিডিউল করা, সেই সময়টাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে লর্ডসে। সুতরাং এই 2-2-4 ইকুয়েশন মিলে গেলে এশিয়া কাপটা হবে কিনা সেটা নিয়েও কিন্তু আশঙ্কা রয়েছে। बैक प्रॉब्लम थी, पर ये बैक प्रॉब्लम देखो पहले 3-4 मैच नहीं खेले थे, तो ये मैंने स्टम्प जो रनआउट कोशिश की तो मैंने जंप किया तो ক্রিকেট যদি কোনো হটকেক হয় তাহলে ভারত পাকিস্তান ম্যাচ সেই কেকের ওপরের ক্রিম। 2019 বিশ্বকাপে সবথেকে বেশি দেখা হয়েছিল ভারত পাকিস্তান ম্যাচ, যার মোট ওয়াচ টাইম ছিল 30.4 বিলিয়ন মিনিট। এই সময়ের মধ্যে 3192 বার আপনি পৃথিবী থেকে প্লুটোতে গিয়ে ফিরেও আসতে পারবেন। একটা ওয়ানডে ম্যাচে সর্বাধিক 5000 সেকেন্ড পর্যন্ত বিজ্ঞাপন বিক্রি করে ব্রডকাস্টাররা প্রতি 10 সেকেন্ডের স্লট ধরে। বড় ম্যাচে তা 7000 সেকেন্ড পর্যন্ত হতে পারে। গুঞ্জন আছে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে প্রতি 10 সেকেন্ডের স্লট বিক্রি হয়েছিল 25 লক্ষ টাকায়, অর্থাৎ এই ম্যাচের বিজ্ঞাপন মূল্য ছাড়িয়েছিল 100 কোটি টাকা। বোঝাই যায় নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ না খেলা ভারত পাকিস্তান যখন এসিসি বা আইসিসির কোনো ইভেন্টে মুখোমুখি হয়, ব্রডকাস্টারদের জন্য তা একটি হটকেক, কারণ এখানে টাকাই টাকা। এত কথা বলার কারণ 2021 সালের এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আইসিসি র্যাঙ্কিং বলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে অনেকখানি এগিয়ে ভারত, যার ফাইনাল হবে চলতি বছরের জুনের মাঝামাঝি লর্ডসে। আর শ্রীলঙ্কায় এশিয়া কাপের আসরটাও জুনে। ভারতের গুরুত্বটা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এমনিতেও এশিয়া কাপ খেলতে খুব বেশি আগ্রহ দেখায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরে নামী ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার নজিরও আছে। ভারত যদি এবারের এই আসরে অংশই না নেয় তাহলে ভারত পাকিস্তান ম্যাচও হবে না, ব্রডকাস্টাররাও আগ্রহ হারাবে। তাহলে এখন একটা বড় প্রশ্ন এসেই যায়, এশিয়া কাপটা হচ্ছে তো? সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। নোমান ভাই, প্রশ্নটা আপনার কাছে, এশিয়া কাপটা হচ্ছে তো? ভারতের সামর্থ্য আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য মূল দল পাঠিয়ে এশিয়া কাপের জন্য আরেকটা দল পাঠানো। এমনিতেই তাদের টেস্ট দল, ওয়ানডে দল আমাদের মতো অনেক প্লেয়ার একই সঙ্গে খেলে না, সো এমনিতেই দল কিছুটা আলাদা। যদি তাদের ওই আগ্রহের জায়গাটা থাকে, ইচ্ছার জায়গাটা যদি থাকে, তাহলে সেটা পাঠানো হতে পারে বা সম্ভব। কিন্তু আমিও মনে করি যে অবশ্যই দুটোর মধ্যে একটা চুজ করতে হলে অবশ্যই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রথমবারের মতো হচ্ছে, সেটা তো ভারত চুজ করবেই। কিন্তু যদি ভারত না খেলে তাহলে স্পোর্টিং দিক থেকে এশিয়া কাপের গুরুত্ব কমে যাবে এবং কমার্শিয়াল দিক থেকে আসলে প্রায় গুরুত্বহীন হয়ে যাবে। সো সেক্ষেত্রে যদি এমন হয় যে ভারত সহ 3 মাস পরে 6 মাস পরে স্লট বের করা খুব কঠিন, আসলে মাঝখানে সময়টাও নাই। যদি এরকম হয় তাহলে বিকল্প সময় হওয়া ছাড়া আসলে আর কোনো গতি থাকবে না। শেষ পর্যন্ত গিয়ে যদি ভারত খেলছে না, ধরেন কথার কথা, আমি কিন্তু তাতে একদিক থেকে একটু হ্যাপি। কেন জানেন? বাংলাদেশের প্রথম একটা শিরোপা না হয়, মানে আরেকটা শিরোপা এশিয়া পর্যায়ে একটা সম্ভাবনাটা একটু বাড়লো, সমস্যা কি? ইন দ্য মিন টাইম ইন্ডিয়া অবশ্য টেস্ট ম্যাচ ক্রিকেট খেলছে। ব্রিসবেনে 4র্থ টেস্ট চলছে এবং সিরিজ নির্ধারণের শেষ টেস্টটা জয়ের জন্য 328 রানের লক্ষ্য পেয়েছে ভারত। বৃষ্টির হানায় এদিন দুবার খেলা বন্ধ হয়। দিন শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে 4 রান। ব্রিসবেনে বিনা উইকেটে 21 রান নিয়ে ম্যাচের 4র্থ দিন শুরু করে টিম অস্ট্রেলিয়া। ওয়ার্নার হ্যারিসের উদ্বোধনী জুটি থামে 89 রানে। 38 রান করা হ্যারিসকে শার্দুল ঠাকুর এবং 48 রানে ওয়ার্নারকে থামান ওয়াশিংটন সুন্দর। তবে এরপর মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর একের পর এক উইকেট তুলে নিলে 294 রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। কেমন এনজয় করছেন এই সিরিজটা? সবসময়ের মতো। এখন হচ্ছে গিয়ে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজটা কিন্তু অ্যাশেজের কাছাকাছি পর্যায়ে কিন্তু চলে গিয়েছে। কোয়ালিটি অফ ক্রিকেট, কোয়ালিটি অফ প্রোডাকশন সব কিছু মিলে শুধু টাইমিংটা একটু ঝামেলা হয়েছে আমাদের জন্য। এই ভোর 5টা-6টার সময় খেলা দেখা হয় ডুলু চোখে অথবা ঘুম থেকে ওঠে, ওটা একটু টাফ। কিন্তু কোয়ালিটি অফ ক্রিকেট ইজ মানে ট্রেমেন্ডাস। এবং ইন্ডিয়া যেভাবে ফাইট করছে, তাদের প্রথম সারির এই 7-8 খেলোয়াড় আনঅ্যাভেলেবেল থাকার পরেও, এটা আসলে অ্যাডমায়ার করার মতো। এবং সেই কারণেই আমি বলছিলাম, তারা যদি এই মানে প্রথম 11-এর 5-7 জন খেলোয়াড় ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার এগেনস্টে টেস্ট ক্রিকেটে এভাবে কম্পিট করতে পারে, তাহলে এশিয়া কাপের জন্য একটা আলাদা টিম তারা পাঠাতেই পারে। এটা তাদের জন্য ব্যাপার হবে। তো আমরা জেনে আসি শ্রীলঙ্কা আর ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর। গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়েছে সফররত ইংল্যান্ড। শেষ দিনে আর মাত্র 36 রান দরকার ছিল জো রুটের দলের, আর কোনো উইকেট না হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড। 3 উইকেটে 38 রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেন বিয়ারস্টো এবং লরেন্স। বিয়ারস্টো 35 ও লরেন্স 21 রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। জয়ের জন্য 74 রানের লক্ষ্য ব্যাট করতে নেমে আগের দিন ডম সিবল, জ্যাক ক্রোলি ও জো রুটের হারিয়ে বসে ইংল্যান্ড। এর আগে দ্বিতীয় ইনিংসে 359 রানে অল আউট হয় লঙ্কানরা।
যদিও খুব বেশি হাই প্রোফাইল কোনো টেস্ট সিরিজ না, তারপরও ফলো তো করছেন। কি মনে অবশ্যই হচ্ছে? অবশ্যই ইনফ্যাক্ট জরুটের ফার্স্ট ইনিংসের যে ব্যাটিংটা সেটা আসলে খুবই আনন্দদায়ী ছিল। জরুট আমাদের ওই যে ফ্যাবুলাস ফোর যে বলা হয় গত কয়েক বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তার ফর্মটা খারাপ যাচ্ছিল, হয়তো জরুটকে বাদ দিয়ে সেখানে কি মানে লাবু সেন আর বাবর আজম ঢোকার মতো অবস্থায় রয়েছেন কিনা এরকম কথাবার্তা হচ্ছিল। সো ট্রেমেন্ডাস সব কিছু মিলে টেস্ট, আর ইংল্যান্ড খেলছে সাবকন্টিনেন্টে এসে টেস্ট ম্যাচ জেতাটা কিন্তু সেটা কিন্তু মোটেই সহজ না। একেবারে। সো এখন অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া টেস্ট ম্যাচ একই সঙ্গে হচ্ছে বলে এটার গুরুত্ব কিছুটা কমে গেছে, বাট ইংল্যান্ডের কাছে তো গুরুত্ব আছে এবং তার একটা ট্রেমেন্ডাস ভিক্টরি পেয়েছে। এনিওয়েজ, আমাদের থার্ড আম্পায়ারের কথার গুরুত্ব আমাদেরকে রাখতে হবে, আমাদের টাইম একেবারে শেষ। সো এই ছিল আজকের স্পোর্টস লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই। Goodbye.